প্রশ্ন হচ্ছে আপনি রাষ্ট্রপতি কাকে বানাবে তার আগে ভাবতে হবে এই রাষ্ট্রপতিকে সরাইলো কেন। এই রাষ্ট্রপতিকে সরাইলো কেন যদি আপনি বুঝতে পারেন তাইলে বুঝতে পারবেন যে কাকে বানাতে হবে। এই রাষ্ট্রপতিকে কি সরানো হয়েছে নাকি রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করেছেন? রাষ্ট্রপতি নিজে যদি পদক্ষেপ মানে নিজে সরে যেত তাইলে দুই বেলায় দুই পদের কথা উনি বলতেন না। যারা তাকে অরিজিনালি নিয়োগ দিছিল তারা তখন বলছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, আবার যখন এই সরকার আসলো তখন বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এইটা বলতেন না যদি উনি স্বেচ্ছায় যাইতেন। আমার বঙ্গবন্ধু থাকতে হবে, তাতে যাকে যা বললে খুশি হয়, যা বলা দরকার তাই বলবো, কি আসে যায়, এতে আর যাই হোক গ্রহণযোগ্যতা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সকালে এক কথা বিকালে এক কথা বললে সাময়িকভাবে আপনাকে অ্যালাউ করতে পারি আমি, কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি বলতে যা বোঝায় সেটা থাকে না। এখন বলতে পারেন যে বিএনপি তাকে এই 5 মাস রাখছিল কেন? বিএনপি তাকে রাখছিল অনেকগুলো কারণে। এক নম্বর, আওয়ামী লীগ 16 বছর রাজত্ব করছে। এই 16 বছর রাজত্বের মধ্যে একটা বিরাট বলয় আওয়ামী লীগ তৈরি করছে, সেটা রাজনৈতিক মাঠে, সেটা আপনার আমলাতন্ত্রের মধ্যে, সেটা আপনার মিডিয়ার মধ্যে, সর্বত্র প্রশাসনিক ইয়ের ভিতরে 16 বছর লালন করা ইয়ে থেকে চট করে রাষ্ট্রপতিকে সরাইতে পারে নাই। এবং রাষ্ট্রপতিকে সরানোর জন্য বলছে, তখন বিএনপি বলছে সাংবিধানিক সংকট হবে। আসলে সেটা বলতে তারা বাধ্য হয়েছে পরিস্থিতিগত কারণে। কেননা রাজনীতির আন্দোলনে কেউ সরে না, আলটিমেটলি প্রশাসন যদি সাথে না নামে। অর্থাৎ শেখ হাসিনা যখন চলে গেছে তখন কিন্তু প্রশাসন স্টপ হয়ে গেছে, তাই ফায়ারিংটাকে স্টপ করতে হয়েছে। এই যে করতে হয়েছে ওটাই তার যাওয়ার জন্য কারণ। তো যেহেতু ওই সময় বলছে সাংবিধানিক সংকট হবে, এটা রাজনৈতিক নেতাদেরকে দিয়ে বলানো হয়েছে। কেননা আর্মির পক্ষে এটা বলা সম্ভব না, আমলারা এটা বলতে পারবে না, কারণ তারা প্রজাতন্ত্রের সার্ভিস দেয়, প্রজাতন্ত্রের সেবা দেয়, সে কারণে বলছে। তাহলে এখন তাকে সরাইলো কেন? কারণ আপনি তপ্ত লোহার উপরে বসছেন। যখন আজকে বিএনপি যখন দায়িত্ব নিছে তখন তপ্ত লোহার উপরে বসছে, এবং সেক্ষেত্রে ওই যে বলয়টা 16 বছরের পুরাতন বলয়, তার থেকে বেরোইতে অনেক সময় লাগছে। এখন সেই বলয় থেকে যখন সিদ্ধান্ত নিতে পারছে আজকের প্রধানমন্ত্রী, যখন 5 মাস হওয়ার পর উনি হয়তো ভাবছেন যে ওনার পায়ের তলার মাটি কিছু শক্ত হয়েছে, এবং যে বলয়ের কথা আমি বলতে সেই বলয়টা কিছু দুর্বল হয়ে আসছে, তখনই তাকে সরতে বলছে। এই কারণে সিক্রেসি অ্যান্ড প্রাইভেসি, কারণ যিনি সকালে এক কথা বিকালে এক কথা বলেন, যেটা আমি আগে বললাম, অন্তত তাকে তার উপর ডিপেন্ড করা যায় না। এবং এই সরকার আমার কাছে মনে হয় নির্বাচনের সময় যে জায়গাটায় ছিল, বা নির্বাচনের ইমিডিয়েট আগে, সেটা নির্বাচনের পর সময়ের ব্যবধানে আমার কাছে মনে হয় যে কোনো একটা অনেক জায়গা থেকে সরে আসছে এই সরকার। সরে আসার কারণে ওই বলয়ের সাথে তার একটা প্রবলেম তৈরি হতে পারে, একটা গ্যাপ তৈরি হয়েছে। তা না হলে যাকে 5 মাস রাখলাম তাকে এখন সরানোর প্রয়োজন ছিল না। এই যে রাষ্ট্রপতি, যে বলয়ের রাষ্ট্রপতি, আওয়ামী শক্তির রাষ্ট্রপতি, সে কারণে তাকে সরাইতে হইতেছে এখন, যেটা এই সরকার মনে করতেছে, তাই তাকে বলা হয়েছে। এখন যদি আমাকে প্রশ্ন করেন তাহলে কাকে বানানো যায়, এখন বিএনপির ভিতরে বানানোর লোক আছে। আজিজ ভাই বলছে যে তুমি যোগ্য। ইয়েস, আমি তাকে অযোগ্য মনে করি না, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি এমন অনেক প্রতিভাবান লোক পছন্দ করেছেন বিএনপির টপ নেতারা, একদম সর্বোচ্চ নেতা যিনি, তাকে নিয়ে অনেকজনে অনেক কথা বলে। কিন্তু আমি বলি যে না, এটা হয়তো সঠিক না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তার তৃতীয় নয়ন দিয়ে কার প্রতিভা কিভাবে দেখছেন আমরা সেটা জানি না। কাজে ওনার দলের ভিতরে বহু লোক আছে, এমন লোকরাও নিতে পারেন যারা আমরা নিন্দা করতে পারি, কিন্তু উনি তৃতীয় নয়ন দিয়ে হয়তো দেখবেন যে উনি প্রতিভাবান। আবার উল্টা দিকে আসেন, আর একটা কথা বলি, এটা আমার কনসার্ন। আমি একটা সচেতন লোক হিসাবে যেই বলয় থেকে উনি বেরিয়ে যাচ্ছেন এবং যে সমস্ত কারণে এই রাষ্ট্রপতিকে সরানো হইল, উনি ওনার দলের ভিতর থেকে এমন কাউকে যাতে না নেন যিনি একই বলয়ের হয়ে যান, কিংবা শাহাবুদ্দিন সাহেবের মানে রিপ্লেসমেন্ট যাতে হুবহু না হয়ে যায়। কেননা কোন দলই, ওই দল থেকেই বলা হচ্ছে, তার উপদেষ্টারাও বলতেছে অনেক গুপ্ত জামাতও নাকি বিএনপির ভিতরে আছে, সুপ্ত অনেক লোক আছে, গুপ্ত অনেক লোক আছে, তার দলের লোকেরাই বলছে। তো যদি বলে বিএনপিতে আওয়ামী লীগের বলয় কি আছে, সেটা আমি কেমনে বলবো? গুপ্ত সুপ্ত যদি থেকে থাকে আপনি কেমনে বুঝবেন? সে কারণে আমার অনুরোধ থাকবে যাতে বিচক্ষণতার সাথে উনি মাননীয় প্রধানমন্ত্রী এমন একজনকে চুজ করবেন, সে যাতে যাকে সরাইলেন তার কপি না হয়ে যায়।
গুণগতভাবে। ধন্যবাদ সেটাকে জানাচ্ছি ওনার অ্যাডভোকেট আবু মাথায় হেনা রাখতে রাজাকে। হবে। যারা বেবি আজিজ, যেমনটি অ্যাডভোকেট আবু হেনা রাজাকে দাবি করছিল যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়েছে, একটু জানতে চাই, যদি রাষ্ট্রপতি পদত্যাগ সমঝোতার ভিত্তিতে হয়ে থাকে, সেটি কি আসলে রাজনৈতিক সমঝোতা? সমস্যা নেই, সরকার আছে, অনেক দিন তাকে রাখছে, তখন রাখছে। আমরা এটা প্রকাশ্যে জানি যে বিএনপি এবং আর্মি যাতে আপনার রাষ্ট্রের শূন্যতা তৈরি না হয় তাকে রাখা হয়েছে, এবং তিনি যে সংবিধানের যে নিয়ম আছে তো তার যে বিএনপি যে ক্ষমতা আছে, পারপাস দিয়ে রাষ্ট্রপতিকে তার পদে বহাল রেখেছিল, সেই পারপাসকে তিনি সার্ভ করেছেন। করেছে তো। সংসদে যা বলছে না, জিয়র রহমান স্বাধীনতার ঘোষক, সেটা কি 106 অনুচ্ছেদ উনি বলুক, 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়েছে না, কোথায়? কিন্তু প্রধান রাষ্ট্রপতিকে নিজে বিচারপতি। থেকে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, সেটা কার লিখিত কার কার বক্তব্য। বুঝি নেই। আপনি সংসদের কথা বলছেন, সেখানে তো লিখিত সংসদে বক্তব্য। তো ওটা সরকারের ক্যাবিনেট যেটা লিখে দিয়েছে ওটা উনি বলছে, এটাই তো বলবে, এটাই তো তার ক্ষমতা। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো কিছু তার করার এখতিয়ার নাই। যে আমি যেটা বলছি যে প্রধান কিন্তু বিচারপতি ওই নিয়োগ, বক্তব্যের মধ্য দিয়ে কি পারপাস সার্ভ হলো? তাকে অফিসিয়াল কাজটা করা। ধরেন ওই সময় ধরেন প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনা পালিয়ে গেছে, স্পিকার সেনানিবাসে আশ্রয়ে আছে, হ্যাঁ, রাষ্ট্রপতি যদি চলে যেত সরকারের কি থাকতো? তো এর আগে তো তিনি দাবি করেছেন যে তিনি পদত্যাগ পত্র পাননি, কে? রাষ্ট্রপতি। সে তো, আমরা তো জানি তো, মানব জমিনের সম্পাদকের কাছে বলছে পান নাই, বলছে এটা সত্য। কারণ পদত্যাগপত্র আমরা যতটুকু শুনেছি, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি রেজিগনেশন লেটার লিখছিলেন, কিন্তু সে সময় পায় নাই। কারণ বঙ্গভবনে আসলে তো খতম হয়ে যায়, সুতরাং সোজা শেখ হাসিনা যেখানে জনগণ দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, সেখানে পদত্যাগ পত্র কি আসলে মুখ্য? দরকার ছিল। দরকার এখন ছিল? তো হ্যাঁ দরকার ছিল। তাহলে স্মুথলি প্রধানমন্ত্রী যদি চলে যেত, এখন ধরেন এই যে 6 তারিখে সংসদ বাতিল করে দিচ্ছে, কোন এখতিয়ারে বাতিল করছে? আমি যদি প্রশ্ন করি, আমার তো প্রশ্ন আছে, এই প্রশ্ন থাকতো না। প্রধানমন্ত্রী যদি রেজিগনেশন দিত, সাথে সাথে সরকার বাতিল হয়ে যেত। আইন দিকটা একটু অ্যাডভোকেট আবু হেনা রাজাকে আপনার কাছে বুঝতে চাই, গণঅভ্যুত্থান কি সংবিধান মেনে হয়েছে? সেটা ভিন্ন সে তো কথা। অনেক পুরনো প্রশ্ন আপনি নিয়ে আসলেন। আপনি আইন মেনে কি হয়? আপনি আইনের ভিতরে রেখেই তো মানুষকে 16 বছর নির্যাতন করছেন, আইনের ভিতরে রেখে। কোন আইন? যে আইনের ভেতরে রেখে নাকি আইনের অপব্যবহার করে? বলতেছি সেটাই তো। কোথায়? আপনি তো একটা আইন বানায় নিছেন আপনার মতো করে। যেমন ধরেন 70 অনুচ্ছেদ সংবিধানের, যে আপনি নিজে যদি পদত্যাগ করেন সংসদ সদস্য থেকে, তাইলে আপনার দলের থেকে পদত্যাগ আপনার সদস্য পদ চলে যাবে। আবার দলীয় সিদ্ধান্তের বাইরে যদি ভোট দেন, আপনার দলীয় পদ। এটা তো গণতন্ত্রের সিস্টেম না। তার মানে আমার ওপিনিয়নটাকে আপনি বন্ধ করে দিলেন। এখন আইন মেনে যেই জুলুম নির্যাতন হইতেছিল, সেই আয়নাঘর আবার পুরনো কথা আনলেন, সেই আয়নাঘর, সেই বিডিআর হত্যা, সেই ক্রস ফায়ার, সেই বিনা বিচারে হত্যা, গুম, খুন, এইগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে কোন আইন ছিল আপনার কাছে? আপনার হাতে কোন আইনটা ছিল? সেখানে আপনার এই জন্য বলা হয়, ওই যে মব যে কথাটা আমরা বলে আসছি, অতীতেও বলছি, এখনো বলছি, মব সন্ত্রাস যেটাকে বলি, মব কালচার যেটাকে বলি, সেটা কখনো কখনো সুবিচারও স্থাপন করে। সরকারকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, বিএনপিও বলে দীর্ঘদিন তারা আন্দোলন করছে। তো সেটাকে কোন প্রক্রিয়া আপনি সরাবেন? আইনি প্রক্রিয়া তো সরাইতে পারতেন না। আইনি প্রক্রিয়া সরাইতে গেলে তো ওই 24-এর নির্বাচনের পর আবার 29 সাল পর্যন্ত অপেক্ষা করতে হইতো। সুতরাং তাকে সরানোর জন্য যে প্রক্রিয়া নেওয়া হয়েছে, সেটা আইন মেনে করা হয় নাই। এবং আইন মেনে করা হয় নাই যেহেতু, এবং তারপরে যখন আমরা সেটার সুফল গ্রহণ করলাম, নির্বাচন হয়ে গেল, তারপরে অতীত আমরা ভুলে গেলাম, এটা ইনজাস্টিস। কারণ ওই সময় যে ঘটনাটা ঘটাইছিল, তার বদৌলতে 29-এর বদলে 26-এ নির্বাচন আসছে, 29-এর বদলে। আচ্ছা, যেমন আজকে একটা কথা আসছে, রাষ্ট্রপতি অপসারণের পর বা পদত্যাগ করার পর আইনমন্ত্রী বলছে গুনে গুনে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, 123 অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন। তো আপনি ভালো করে যদি সংবিধানটা আপনার কাছে থাকে, ওই 123 নম্বর অনুচ্ছেদেই বলা হয়েছে সংসদ যদি কোনো কারণে ভেঙে যায়, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। এই প্রশ্নগুলো আমরা আজকে 8 মাস, 10 মাস, 1 বছর যাবত করতেছি। তবে দুর্যোগ দুর্বিপাকের আমি বলি, কথাও তো বলা আছে। সাথে আরো 3 মাস,
6 মাস, সর্বোচ্চ 180 দিন, কিন্তু আপনারা নির্বাচন করেছেন 18 মাস পর। এখন এই বিতর্ক এখন করে লাভ নাই। তবে আপনি লিখে রাখতে পারেন সময়ের ব্যবধানে এই প্রশ্ন আসবেই। যদি না আসতো তাহলে আজকে আইনমন্ত্রী কেন বলতেছে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে, 90 দিনের মধ্যে নির্বাচন হতেই হবে। তাহলে ওই নির্বাচন, এই প্রশ্ন ওনারা তো সংসদ নির্বাচনের সময় তুলেন নাই। তাহলে একটা প্রশ্ন আসে, সংসদ নির্বাচন হলো কোন আইনে, কোন সংবিধানে? এগুলো আমি বহুদিন আগে বলছি এবং এখনো আজকে প্রসঙ্গ আসলো, সামনে এই প্রশ্ন আসবে এবং আসবে। ধন্যবাদ আপনি জানাচ্ছি অপেক্ষা অ্যাডভোকেট করুন। আবু রাজাকি। জনাব এবি আজিজ, আমরা দেখেছিলাম অন্তর্বর্তীকালীন শাসনামলেও রাষ্ট্রপতির অপসারণের দাবি উঠেছিল এবং ত্রয়োদশ নির্বাচনের পরপরও কিন্তু বিরোধী দল থেকে এই দাবিটা উঠেছিল, কিন্তু আমরা তখনও দেখেছি রাষ্ট্রপতি বহাল তবিয়তে ছিল। এখন ত্রয়োদশ নির্বাচনের ইতিমধ্যে 5 মাস অতিক্রম হয়েছে। এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন গণমাধ্যমে যে গুঞ্জনটি উঠে এসেছে যে শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের এক ধরনের গুঞ্জন, তার মধ্যে সত্যতা রয়েছে কি? এটা তো প্রমাণ নাই। টেলিফোন করতেও পারে, নাও পারে, আননোন নাম্বার থেকে ফোন করতে পারে, আপনি জানবেন কেমনে? সুতরাং এটা 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 খুব হয়েছে যে আলোচনা হয়েছে, লন্ডন গিয়ে উনি চিকিৎসার নামে গিয়ে শেখ হাসিনার সাথে আলোচনা করেছে। এটা চাউর হয়ে গেছে, সারা বাংলাদেশে সবাই বলে। তো এটা প্রমাণ কই? কোনো একটা মিডিয়া, মাস মিডিয়া, এমনকি মাস মিডিয়াতে লেখে, তাও তো লেখে নাই কেউ। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা, যেটার প্রমাণ নাই সেটা। আর আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভিন্ন। শেখ হাসিনার নাগরিকত্ব আছে তো এখনো, তার প্রেসিডেন্ট ছিল সে। এখন যদি সে কথা বলতে চায়, যে তার রিস্ক আছে, আমি বুঝলাম, সরকার অন্য, প্রেসিডেন্টের সাথে সে কথা বলবে কেন, এই আর্গুমেন্ট আপনি করতে পারেন। কারণ এখন তো বিএনপি সরকারের প্রেসিডেন্ট সে, সুতরাং সে প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারে না। কিন্তু যদি বলেন যে মানবিক কারণে হোক আর যে কারণেই হোক তার ফাঁসির আদেশ হয়েছে, আলাপ করতে চাইলো, আলাপ যদি করেও ফেলে, হ্যাঁ, এটা বড় দোষ কেন হবে? বড় দোষ তো হওয়ার কথা নয়। সে তো, শেখ হাসিনা এখন মৃত্যুদণ্ড হয়েছে, সে দেশ থেকে পালায় গেছে, কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব আছে। হ্যাঁ, সেই অধিকারে তো প্রেসিডেন্টের সাথে যদি টেলিফোন ধরে কথা তো বলতে পারে। আমি কিন্তু এটাকে দোষ দেখি না। এটা ধরে রিজাইন করতে বলছে, এটাও আমি মনে করি না। কারণ এখন আমি মনে করি সামনে ধরেন আমরা, এখন এই সরকার ধরেন, এখন যে পরাশক্তিগুলো অ্যাক্টিভ যেভাবে, যুক্তরাষ্ট্র বলেন, চীন বলেন, আমাদের 3 দিক ঘিরে পরাশক্তি যদি ভারত মনেও না করেন, ভারত তো সবসময় সরকারকে নেলদুপদর্জি, অর্থাৎ কেন্দ্রশাসিত সরকার রাখতে চায়, এরকম আচরণ করে। কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের সাথে কোনোভাবে ভূ রাজনীতি কানেক্টেড কিনা? থাকতে পারে, কারণ এখন ধরেন ভারত শেখ হাসিনাকে নিয়ে কি খেলা করতেছে, অনেকগুলো ইন্টারভিউ দিছে। আপনি তো সংবাদপত্রে থাকেন, বলেন তো দেখি একটা জায়গায় তার চেহারা দেখছেন, একটা জায়গায় তার ইন্টারভিউ নিচ্ছে কোনো রিপোর্টার দেখছেন? হ্যাঁ, কেউ দেখেন না। তার বোন, তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজন, তারপরে 100-র অধিক, 1000 নেতা কর্মী আছে। কোনোদিন কারোর সাথে ছবি দেখেছেন? তো এটা যে একমাত্র পৃথিবীতে বলা হয় ভারত হচ্ছে ওখানে গদি মিডিয়া আছে। গদি মিডিয়া মানে নরেন্দ্র মোদীর মিডিয়া, অনুগত মিডিয়া আছে। হ্যাঁ, যতই বলেন মিডিয়া আছে। সেখানে রয়টার্সে লাস্ট যে তার ইন্টারভিউ, অনলাইনে ইন্টারভিউ দিছে, সেটা তো বলা হয় যে ওটা তো রয়টার্স হলে কি হবে, আপনার আছে না, ওই সারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কেন শেখ হাসিনা সরাসরি সাক্ষাৎকার দিচ্ছে না? শেখ হাসিনা কি তাহলে ভারতে বন্দী অবস্থায় আছে? না, আমি তো তাই বলি, তাকে এখন কিরকম ভাবে রাখছে আমরা তো জানি না। তো সে সরাসরি ইন্টারভিউ, এইটাই তো আমি বলতে চাচ্ছি। সে, আপনি সাংবাদিক, ধরেন আমি সাংবাদিকতা করছি, আপনি বলেন তো কোন ইন্টারভিউতে কোন ব্যক্তির স্টেটমেন্ট দিলে রিপোর্টার থাকে না, প্রশ্ন দেখায় না? যে ইন্টারভিউ দেয় তারটা দেখেন না? টেলিফোনেও যদি কথা বলে, টেলিফোনে ভয়েস দেখায় না? শেখ হাসিনার কোন ইন্টারভিউতে কোনো অ্যাডভোকেট আবু রাজাকি, এই রহস্যের পেছনে কি কারণ থাকতে পারে? আমি একটা কথা বলি আপনাকে। আমি কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় সমর রেজাউল করিম, তাই তো অ্যাডভোকেট, আজকেও দেখছি, উনি বলছেন যে উনি কিছুদিন আগে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করছেন, ওনার সাথে আরো কিছু লোক ছিল, এবং উনি বলছেন যে আমার সাথে
উনি সশরীরে দেখা করছেন এবং উনি আগের চেয়ে উদ্দীপ্ত এবং উনি আগে যেমন প্রধানমন্ত্রী থাকাকালীন যেরকম ছিলেন আজকে সেই একই রকম আছেন। ওনার দৃঢ়তা, ওনার একাগ্রচিত্ততা ইত্যাদি ইত্যাদি, এবং বারবার বলছেন যে উনি আমাদের সাথে সশরীরে আমাদের সাথে বসছেন এবং 6 ঘন্টা তার প্রমাণ আলাপ কি? করছেন। আমি শেষ করি। এখন প্রশ্ন হচ্ছে, যখনই আমি সিম্পলি বলবো যে জুয়ের সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছে, একটা মিটিং হয়েছে, দ্যাটস অল। কয় ঘন্টা, কি আশয় বিষয়, বুদ্ধিদীপ্ত, দৃঢ়চিত্তের, এত কিছু বলার মানে কি? এত কিছু বলার তো প্রয়োজন নাই। যেমন আমার সাথে জুয়ের টেলিফোনে কথা হয়েছে, অথবা আমার সাথে তার ভিডিওতে কথা হয়েছে, দ্যাটস অল। ভিডিও মানে আপনার সাথে আমার দেখা হয় নাই ফেস টু ফেস, কিন্তু আমি ছবিতে কথা বলছি। টেলিফোনে কথা হবে মানে অডিও কথা হয়েছে। আর ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে মানেই উনি সশরীরে আসছেন। তারপরে এত বড় বিবরণ দেওয়ার কোনো মানে নাই, এবং 6 ঘন্টা ব্যাপী। আবার যদি মনে করেন উনি বন্দী থাকেন, তাহলে উনি বন্দী ছিলেন, এত কিছু বলার দরকার নাই তো, যে আমি ভারত সরকারের অনুমতি নিয়ে ওনার সাথে দেখা করেছি, এইটুক বললেই বোঝা যাবে যে উনি বন্দী। সুতরাং এই যে কথাগুলো বলতেছে, ইট ইজ ডাউটফুল কেস। নাম্বার 1, আমার ব্যক্তিগতভাবে ধারণা ওনার সাথে আদৌ দেখা হয়নি, এবং নাহলে এই বিবরণের কোনো প্রয়োজন নাই। 6 ঘন্টা ব্যাপী কথা হইছে, দৃঢ়চেতা, একাগ্রচিত্ততা আগের মতোই আছে। এইসব বলার মানে হচ্ছে আমরা যেমন 55 বছর যাবত বলে আসছি স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ভিতরে, কিন্তু ইনশাআল্লাহ তাআলা মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটার 12টা বাজাইছি, বিনা বিচারে হত্যা, আয়নাগর ইত্যাদি ইত্যাদি আমরা করছি চেতনার নামে। সবই তো চেতনা। আরে যেই দেশের লোকের নিরাপত্তা আপনি দিতে পারেন না, সে যে কোনো ফর্মই হোক, আপনার যদি শত শত লোক মারতে হয়, আপনি কোনোভাবেই কোয়ালিফাইড না রাষ্ট্র চালানোর জন্য। সেই কারণে বলছি, বাস্তবতায় আমরা মধ্যে বিরোধী দল সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির বিচার দাবি জানিয়েছে। তো জানতে চাই যে রাষ্ট্রপতিকে কি আইনের আওতায় আনা সম্ভব, নাকি সংবিধানের 51 অনুচ্ছেদ তাকে সুরক্ষা দেবে? রাষ্ট্রপতি তার পদে অধিষ্ঠিত থাকাকালীন সময় তার বিরুদ্ধে আপনি কোনো ফৌজদারি মামলা করতে পারবেন না। এখন আসেন, অতীত যদি দেখেন, এরশাদ সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, উনি জেলেও দণ্ড ভোগ করছেন। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তারপরে তর্কের খাতিরে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এখন রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন সাহেব, অনেকে অনেক কথা বলে উনি সাংবিধানিক জটিলতা এড়ানোর জন্য তাকে রাখা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি অপরাধ কিভাবে হয়? কতগুলো অপরাধ আছে, এই অপরাধগুলা আপনি কোনো মার্সি নেই। আপনি যদি সুস্পষ্টভাবে ভায়োলেশন অফ কনস্টিটিউশন করেন, যেখানে আপনি একটা সাংবিধানিক পদ হোল্ড করেন, আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের জায়গাটা। আপনার দায়িত্ব কতটুক, কর্তব্য কত, সেটা পরের চ্যাপ্টার। আচ্ছা, সেখানে বসে যদি আপনি এই সংবিধানের লঙ্ঘন করেন, এর অপরাধ আপনি কি দিয়ে মানে কাটাবেন? কোনো অপশন নাই, এটা কাটানোর কোনো সুযোগ নাই। যেমন ধরেন, একটা এক্সাম্পল যদি আমি আপনাদের দিই, দুটো এক্সাম্পল এখানে দিব। 1 নম্বর হইল, বঙ্গভবন থেকে নাকি ছবি নামাইছিল মাহফুজ আলমরা, আমরা সেটা ভিডিও ফুটেজ দেখছি নাকি আজিজ ভাই? আচ্ছা, তারপরে যখন নির্বাচন হয়ে গেল, সংবিধান এখন পর্যন্ত সংবিধানের সংশোধনের হয় নাই, কোথাও এখন পর্যন্ত সংবিধান স্পর্শই করে নাই। একটা কমিটি বানাবে, তাতে বিরোধী দলের লোক এখনো যোগ দেয় নাই। তারপরে অথচ 2/3 মেজরিটি কিন্তু বিএনপির নিজস্ব আছে নাকি আজিজ ভাই? সংবিধান যে কোনো সময় সংশোধন করে নিতে পারে। কেন বলছি কথাটা? সংবিধানের 4 ক অনুচ্ছেদ মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধুর ছবি সর্বত্র ঝুলানোর কথা। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে কোথাও কেউ ঝুলায় নাই, সব জায়গায় বিএনপির লোকজন আছে। কিন্তু আপনি তো বঙ্গভবনে সেই আওয়ামী লীগ সময়ের রাষ্ট্রপতি, আপনি ওখানে মাহফুজ সাহেব গিয়ে নামাইছিল, তো আপনি তারপর ওটা ঝুলান নাই কেন? আপনাকে বাধাটা দিছে কে? দ্যাট ইজ পিওর ভায়োলেশন অফ কনস্টিটিউশন বাই দ্য প্রেসিডেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনি যে সংবিধানের রক্ষক, যে সংবিধানের সর্বোচ্চ গার্জিয়ান, আপনি দায়িত্ব পালন করছেন, সেই সংবিধানের ভিতরে বলা আছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আপনি নিয়োগ পাওয়ার পর তাই বলছেন যে স্বাধীনতার ঘোষক, পার্লামেন্টের দ্বারা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফাইন,
আবার এই সরকার ক্ষমতা আসার পর আপনি জাতীয় সংসদে গিয়ে বললেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আমি আবার বলছি, কে ঘোষক না সেই বিতর্কটাই কিন্তু আমরা এই মুহূর্তে নাই। কিন্তু আপনার হাতে সংবিধান লেখা যেটা, সেটা যদি আপনি পাঠ করতে না পারেন, আপনার তো ওই দিন ওই মুহূর্তে রিজাইন দেওয়া উচিত ছিল। আপনি কোন সাহসে, কোন শক্তিতে, কিসের ভিত্তিতে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, সংবিধান লঙ্ঘন করে আপনি এই সংসদে ভাষণ দিলেন? সংবিধান লঙ্ঘন রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি অন্য অপরাধ সবই বাদ দিলাম, সংবিধান লঙ্ঘন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। সুতরাং এখানে তার বিচার হতে পারে, তার বিরুদ্ধে। এক। দুই, কেউ আবার ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা সংশোধন করে নিব, শুধরাই নিব। যখন শুধরাবেন তখন, কিন্তু এর আগ পর্যন্ত যে অন্যায় অপরাধটা হইল, এটার কিন্তু কোনো এন্ডিং নাই, ফৌজদারি অপরাধের কোনো তামাদি নাই, লিমিটেশন নাই, যে কোনো সময় এটা স্টার্ট হতে পারে। তো যেই রাষ্ট্রপতি আপনার সংবিধান এইভাবে লঙ্ঘন করে, তাকে তো বিশ্বাস করা যায় না। আর এই বিশ্বাস করা যাকে যায় না, রাষ্ট্রপতি পদটা যতই অলংকারিক বলুক, এটা কিন্তু একটা অবাধ বিচরণের সবচেয়ে বড় ক্ষেত্র। উনি আর্মিতে ঢুকতে পারেন, উনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, ওনার লোক, ওনার পক্ষ থেকে বঙ্গভবন গণভবনে মানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর কাছে যাতায়াতের সুযোগ আছে, সব সেক্টরে বিচরণ করার ক্ষমতা আছে। সেক্ষেত্রে সিক্রেসি অ্যান্ড প্রাইভেসি খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই কারণে তাকে সরানোটা যেমন জরুরি ছিল, একইভাবে আজকে সংবিধান লঙ্ঘনের দায়ী তার ট্রায়াল মানে শুরু হতে পারে বলে আমি কনসার্ন এবং ব্যক্তিগতভাবে তাই মনে করি। কি হবে না হবে সেটা বড় কথা না। উনি নিজে ওনার দলে থেকে উনি বঙ্গবন্ধুকে অপমান করেছেন, আমি বলবো ওনার কথা, উনি সংবিধান লঙ্ঘন করেছেন। রাষ্ট্রপতি কি কোনো দলের হয়? দলের বিষয় না তো, আপনি সংবিধান তো মানবেন, আপনি সংবিধান মানবেন তো। You don't have the right to violate constitution. আপনি সংবিধানে লেখা আছে একটা, পার্লামেন্টে পড়তেছেন একটা, এই রাইটটা আপনাকে কে দিছে? ইট ইজ পিওর ভায়োলেশন কনস্টিটিউশন। সুতরাং উনি আইনের ঊর্ধ্বে না। রাষ্ট্রপতি ততক্ষণ ছিলেন আইনের ঊর্ধ্বে, কিন্তু এখন উনি বিচারের আওতায় আসতেই পারেন এই গ্রাউন্ডে। সেকেন্ড শেষ করে দিয়ে আরেকটা কথা, উনি যত কথাই বলেন না কেন অলংকারিক পদ, কই আপনার চোখের সামনে যখন এত লোক মারা যাচ্ছে, এত শিশু, যুবক, কৃষক সব হত্যা হইতেছে, আপনাকে টাচ করে নাই? আপনি যখন জিয়াউর রহমান সাহেবের গিয়ে ঘোষক বলতেছেন, ফাইন বলেন গিয়ে আপনি, এই তো আপনার ব্যক্তিত্ব। তা আপনি যদি খুব পার্সোনালিটির লোক, আপনি সেদিন রিজাইন দেন নাই কেন? যে না, এই ডেড বডি আমি সহ্য করতে পারতেছি না, আমি রাষ্ট্রপতির কিছু করার নাই, কিন্তু আমি পদত্যাগ করলাম। আপনি কি করেছেন? করেননি। সুতরাং মাপ পাওয়ার কোনো সুযোগ। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেডার রাজাকি। জনাব এ বি আজিজ, পদত্যাগের পর একটি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে বিচারের দাবি তোলার প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ধুর এগুলো বাদ দেন, এগুলো পাত্তা দেই না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তার কাছে শপথ নিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, আর কিসের বিচার করবে, কিসের? সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক। কিন্তু অ্যাডভোকেট আবু হেডার রাজাকি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন যে 51 অনুচ্ছেদ তাকে সুরক্ষা দেবে না। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি ইস্যুতে যেমনটি ইতিবাচক বক্তব্য দিলেন, সেটিকে আসলে সেফ এক্সিটের কোনো বার্তা দেয় কিনা? 51 অনুচ্ছেদ তিনি রাষ্ট্রপতি থাকলে দায় মুক্তি পাবেন, কিন্তু এর আগে পরে তো তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে, তার তো বিচার হবে। যেমন ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি তো জেলে ছিলেন না, বেগম খালেদা জিয়াকে জেলে দিচ্ছেন না, তাকে তো মেরেই ফেললো। তো সুতরাং এটা যে 51 কিন্তু রাষ্ট্রপতির থেকে নেমে যাওয়ার পরে আর দায় মুক্তি পাবে না। তার অপরাধ, অতীত অপরাধ থাকলে, যদি তার ভিতরে রসদ থাকে, তিনি মামলা তার বিরুদ্ধে করা যাবে। যেমনটি বলা হচ্ছে তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছেন, 3 সরকারের শপথ পাঠ করিয়েছেন, সেটা অন্য ইস্যু। আইন এটা কভার করুন না। আমি তো বলতেছি 106 অনুচ্ছেদ কোত্থেকে নিল? চিফ জাস্টিস অ্যাপিলেট ডিভিশনের তো মব সন্ত্রাস করে ভাগাই দিছে। হ্যাঁ, তার প্রধানমন্ত্রী নাই, স্পিকার নাই। উনি যদি না থাকেন তাহলে দেশই থাকে না, কেউ নিয়ন্ত্রণ থাকে না। তাহলে আপনার তাকে, যাতে দেশটা অচল না হয়ে যায়, আরো অতল গহ্বরে না পড়ে, সে ওখানে থেকেছে এবং তাকে ব্যবহার করেছে। সে ব্যবহৃত হয়েছে। কারণ প্রত্যেকটা কাজ কিন্তু আমি বলবো যে সব সংবিধান বাইরে গিয়ে। তো যে রাষ্ট্রপতিকে বিএনপি 5 মাস শপথে বহাল রেখেছে, সেই রাষ্ট্রপতির বিরুদ্ধে বিএনপি কোনো পদক্ষেপ নেবে কি? নেবে না, তাকে তো থাকতে বলছে। কারণ বিএনপি এবং আর্মি তারা তো তাকে ওখানে আটকাইছে, এবং সে নিজে আমাকে বলছে,
আমার সাথে তার দেখা হয়েছে, সে বলছে, আমি বলছি যে আপনি কি আর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনি প্রেসিডেন্ট, এখন কেন ক্ষমতায়? তাহলে শাহাবুদ্দিন চুপ্পু বিচারের আওতায় কিভাবে আসবে? বিরোধী দল না, ওটা তো অন্য ইস্যু। বিচারের আওতায় আসবে সে ক্রাইম করে থাকলে। এই জন্য ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে যে হ্যাঁ, তার মামলা হলে সেটা যাচাই বাছাই করে দেখা হবে, যদি মামলা উপযোগী হয় তো মামলা হবে। আমি একটা কমপ্লিমেন্ট দিই ওনাকে। আপনি যে কথাটা বলছেন, পরিষ্কার বলা আছে বাংলাদেশ সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির বিধান রয়েছে। কিভাবে? এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার কার্যভার পালনকালে কোনো কাজের জন্য কার্যভার পালন করার সময়, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে যতক্ষণ দায়িত্ব পালন করবেন, সেই কার্য যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, ওই মুহূর্তে তার বিরুদ্ধে কিছু করা যাবে না। এইটা বলা হয়েছে ওইখানে। এটার মানে এই না যে পরে অ্যাকশন নেওয়া যাবে না, ওই সময় করা যাবে না। কারণ আপনাকে সংবিধান রক্ষা করবেন, আপনি সেখানে আপনি সংবিধান ভায়োলেট করতেছেন। এটা কি বৈধ নাকি? এটা কি বললে হবে? তাহলে তো সংবিধানে কোনো মূল্যই নাই। অর্থাৎ ওই সময় আপনাকে বলা হবে না, আপনার অ্যাকশনটা যাবে পরে। দ্যাট ইজ অনার টু দ্য প্রেসিডেন্ট। সুতরাং এটা আপনাকে, এটার মানে হচ্ছে আপনি পরিণতি ভেবে কাজ করবেন। এটা একটা ডাইরেকশন, আপনি পরিণতি ভেবে কাজ করবেন। আপনি আইনের ঊর্ধ্বে না, কিন্তু আপনি যতক্ষণ বঙ্গভবন রাষ্ট্রপতির বসে থাকবেন ততক্ষণ আপনি আইন আপনাকে পাবে না। এইটা হইল ওই অনুচ্ছেদের বক্তব্য। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করা হবে না। তিনি বলেছেন সরকার 5 বছর মেয়াদও পূর্ণ করতে পারবে না। বিরোধী দল যদি অসহযোগিতা করে, সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ তৈরি হবে? শুনেন, এটা তো ন্যাচারালি আপনি যদি তারা অসহযোগিতা করতে চায়, গণভোট বাস্তবায়ন না করলে, আর রাজনীতি যদি আপনি এই মুহূর্তে ধরেন, এই মুহূর্তে এই এনসিপির রাজনীতি একটাই আছে, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন। এছাড়া তাদের সামনে আর কোনো রাজনৈতিক বক্তব্য নাই। রাজনৈতিক বক্তব্য আর কি আছে? আপনি যদি পার্লামেন্টের দিকে তাকান, পার্লামেন্টে এখন 3টা দল আছে, বিএনপি, জামাত এবং এনসিপি। বিএনপি 2/3 মেজরিটি পাইছে। বিএনপি এখন শুধু শব্দ করবে, আমরা সংসদীয় সংশোধন কমিটি বানাবো, সংবিধান আপনারা আসেন, না আসলেও কিছু আসে যায় না। আবার তারা গেলেও কিছু আসে যায় না, কারণ তারা গিয়ে যদি ভেটো দেয় কাজ হবে না, কারণ 2/3 মেজরিটি তাদের আছে। এগুলো বলতে হয়, বলার খাতিরে বলা। আচ্ছা, জামাত ইসলাম কোনো ডিস্টার্ব করবে বলে পার্লামেন্ট ভেঙে যাক, আমার কাছে মনে হয় না জামাত ইসলাম এটা চাবে। কারণ সে 68টা সিট পাইছে, আর নারী আসন নিয়ে 76টা সিট পাইছে, জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। এবং তারা জানে তারা কখনো ক্ষমতায় যাবে কিনা আমি জানি না, যাইতে চায় কিনা তাও আমার সন্দেহ আছে। কারণ দে আর এনজয়িং দেয়ার টাইম। কি সুন্দরভাবে আছে। বিরোধী দলীয় নেতা হিসেবে একটা কত রকমের সুযোগ সুবিধা, বলতেও তো ভালো লাগে। বিরোধী দলীয় নেতা 76টা মেম্বার অফ পার্লামেন্টের নেতৃত্ব দিছে, সুতরাং তারা ভাঙতে চাইবে না পার্লামেন্ট। আবার যদি আপনি এনসিপির দিকে আসেন, তারা চিন্তা করবে এই হাতিয়ার নিয়ে আমরা মাঠে থাকবো। এবং এটা যৌক্তিক হাতিয়ার যে আপনি গণভোট যদি বাস্তবায়ন না করেন, জুলাই সনদ যদি বাস্তবায়ন না করেন, সেই যে 4 কোটি ভোটার আমরা যে বলি 15 বছরে তৈরি হয়েছে, সেগুলো তাদের পিছনে থাকবে। অর্থাৎ তাদের দলটাকে ঘোচানোর জন্য, দলটাকে স্ট্রং করার জন্য এই 6টা সিট তাদের দরকার, এবং পার্লামেন্টটা লম্বা সময় থাকুক সেটা। এবং এইটা থাকলেই যে পার্লামেন্ট টিকে গেলেই যে সরকার খুব ভালোভাবে থাকবেন, তাও কিন্তু না। এই কারণে না, কারণ আমার ইন্টারনাল প্রবলেমের চেয়ে এক্সটার্নাল প্রবলেমটা এখানে এখন এই মুহূর্তে বেশি। এটার কারণ হচ্ছে আপনি জিও পলিটিক্সের দিকে যদি আসেন, 3টা দেশের তুখোর খেলা চলছে এখানে, বিশেষ করে চায়না, আমেরিকা এবং ইন্ডিয়া। তো চায়না এবং আমেরিকা কিন্তু 2টা পরাশক্তি এখানে আছে। 2টা পরাশক্তির পাশে কিন্তু ইন্ডিয়া খুব বড় শক্তি না। এই 2টা পরাশক্তিকে মোকাবেলা করা এই সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সরকার একটা রুটিন কাজ করতেছে। আপনি দেখেন রুটিন কাজ কোনটা? ওই যে আমরা দিন আনি দিন খাই যেরকম, অর্থাৎ আপনার রেগুলার কিছু ভ্যাট কালেকশন হয় সরকারের, রেগুলার কিছু ট্যাক্স কালেকশন হয়, রাজস্ব বলতে যেটা বোঝায়, সেটা দিয়ে সরকার চলতেছে, রুটিন চলা। কিন্তু ইনফ্যাক্ট আপনি ভালো করে যদি চিন্তা করেন, গত 5 মাসে এই নির্বাচনের পর তেমন কোনো ভালো পদক্ষেপ কিন্তু হয় নাই। মানে রুটিন মাফিক চলতেছে, সরকারটা স্থবির হয়ে আছে আমার কাছে মনে হয়। সুতরাং তার অর্থনৈতিক যে চাঙ্গা করার জন্য, অর্থনীতির চাঙ্গা করার জন্য তার যে ঘাটতি বাজেট দিছে, সেগুলোর চিন্তা একটা মারাত্মক ব্যাপার। আবার তার 2 লক্ষ না, সম্ভবত 6,95,000 কোটি টাকা আসবে রাজস্ব থেকে ধরছে বাজেটে, সেটা
কঠিন, আশাটা খুবই কঠিন, এবং সরকার অনেক কঠোর পদক্ষেপ নিয়েছে ট্যাক্স কালেকশনের জন্য। আপনি যদি জনগণ না দিতে পারে আপনি কি করবেন? আপনি কাস্টডিতে নিয়ে গেলেই লাভ হবে না দিতে না পারলে। সুতরাং তার ইন্টারনাল প্রবলেমের চেয়ে ইন্টারনাল প্রবলেম অর্থনৈতিক, এটার জন্য আপনার পার্লামেন্টের আন্দোলন লাগবে না, এবং আপনার অন্য জায়গা থেকে যে কমিটমেন্ট পাবেন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, আজকে যদি প্রসেস শুরু করেন 2 বছরে পান কিনা সন্দেহ, কারণ যে সমস্ত শর্ত তারা আরোপ করবে তাতে আপনার টাকা পাওয়া কঠিন। টাকা দেওয়ার মাত্র একটা মাত্র দেশই আছে, চায়না। যদি সকালে সিদ্ধান্ত নেয় যে কালকে আপনি এই প্রজেক্ট দেন আমি কাজ করব, আজকে সকালে সিদ্ধান্ত, কালকে সকালে ফান্ড মালামাল সব এসে যাবে। ইট ইজ অনলি চায়না, এছাড়া আর কোনো দেশ নাই। সুতরাং অর্থনীতির দিক যদি তাকান, ওইটা চাঙ্গা করার জন্য তার ওই দিকে একটু ঝুঁকতে হবে। আবার এমন একটা চুক্তি আমেরিকার সাথে হয়েছে, আমি বলি না রাষ্ট্রের জন্য ভালো বা মন্দ, সেটা বড় কথা না। আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে, সেই চুক্তিতে সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হবে চায়না। এটা অনেকে যত লোক তর্ক করে তারা কিন্তু ওই চুক্তিগুলো পড়েনি। ওখানে যে সমস্ত ক্লজগুলো দিছে তাতে সবচেয়ে বেকায়দায় পড়বে চায়না, এবং সেই চায়না সে কারণেই এই যে খলিলুর রহমান সাহেবের ভোট দিছে যখন নির্বাচন হয়েছে জাতিসংঘের। কেন ভোট দিছে জানেন? চায়না হিসাব করছে আমেরিকার সাথে খলিল সাহেবের খুবই ভালো সম্পর্ক, সুতরাং আমার নেগোশিয়েট করতে হইলে এমন একজন ব্যক্তি দিয়ে আমি আমেরিকার সাথে নেগোশিয়েট করব যে ব্যক্তি দুইজনের কাছে গ্রহণযোগ্য, চায়নার কাছেও এবং আমেরিকার কাছেও।